মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে। কোন সমযোজী যৌগের অণুর মধ্যে উপস্থিত কোনো মৌলের পরমাণু বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের পরমাণুর অপরাতড়িৎধর্মিতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। অর্থাৎ যৌগের মধ্যে উপস্থিত ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। যেমন একটি সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড বা HCl হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ। এখন এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে হাইড্রোজেন পরমাণুটির একটি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষে লাস্ট অরবিটালে আমরা জানি 7টি ইলেকট্রন আছে। এখন এখানে হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করবে এবং ক্লোরিন একটি ইলেকট্রন দান করবে। এতে করে তাদের দুজনের লাভ। হাইড্রোজেন সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন লাভ করে সুস্থিত হয়ে যাবে। তেমনি ক্লোরিনও সর্বশেষ কক্ষপথে মোট 8টি ইলেকট্রন লাভ করে সুস্থিত হয়ে যাবে এবং একটি বন্ধন গঠন করবে। এখানে একটি বন্ধন গঠন করবে। এই বন্ধনটিকেই বলা হয় সমযোজী বন্ধন। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করে এবং ক্লোরিনও একটি ইলেকট্রন দান করে এবং তারা কি করে, সেই ইলেকট্রন জোটটিকে নিজের দিকে নিয়ে গিয়ে সর্বশেষ কক্ষপথে হাইড্রোজেন 2টি ইলেকট্রন এবং ক্লোরিন সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন লাভ করে এবং তারা সুস্থিত হয়ে যায়। পরিশেষে কি হয়? পরিশেষে হাইড্রোজেন ক্লোরাইড একটি অণু গঠিত হয়। এখন কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এই হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি গঠিত হয়েছিল, যেখানে এই যে ইলেকট্রন জোড়, এই দুটি ইলেকট্রনকে ইলেকট্রন জোড় বলা হয়। এই ইলেকট্রন জোড়টি একে মাঝে থাকার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে যে এই ইলেকট্রন জোড়টি এই ইলেকট্রন জোড়টি এই মাঝখানে আর থাকে না। এটা ক্লোরিনের দিকে একটু বেশি থাকে, ক্লোরিনের দিকে গা ঘেঁষে থাকে। এই যে ক্লোরিনের দিকে গা ঘেঁষে থাকে, অর্থাৎ ক্লোরিনে কি হয়, ক্লোরিন এই ইলেকট্রন জোড়টিকে নিজের দিকে বেশি করে আকর্ষণ করতে পারে, কিন্তু হাইড্রোজেন পরমাণুটি এই ইলেকট্রন জোড়টিকে নিজের দিকে আকর্ষণ করতে পারে না। এই যে ক্লোরিন পরমাণুটি এই ইলেকট্রন জোড়টিকে নিজের দিকে বেশি করে আকর্ষণ করে, এই আকর্ষণ ক্ষমতাটাই বলা হয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন পরমাণুর চেয়ে বেশি। এখন আসা যাক পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতা কী রূপে পরিবর্তিত হয়। তাহলে এক কথায় বলতে গেলে পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা লেফট টু রাইট সাইড অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে দেখা যায় মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে মৌলগুলির নিউক্লিয়াসের পারমাণবিক ব্যাসার্ধ
কমতে থাকে, মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। এই যে পারমাণবিক ব্যাসার্ধ, এখান থেকে এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ এই কমতে থাকে। তাহলে কিন্তু মৌলগুলির প্রোটন সংখ্যা বাড়তে থাকে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বাড়তে থাকে, আবার পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। তাই মৌলগুলির নিউক্লিয়াস আকর্ষণ বেড়ে যাবে, নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে, ফলে ইলেকট্রনগুলিকে আকর্ষণ করতে সুবিধা হয়। এই জন্য পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়তে থাকে। আবার পর্যায় সারণীর আমরা যদি উপর থেকে আপ টু ডাউন, যদি উপর থেকে নিচের দিকে যদি আমরা অগ্রসর হই, উপর থেকে যদি নিচে যদি আমরা অগ্রসর হই, দেখা যায় যে পরমাণুগুলির পারমাণবিক ব্যাসার্ধ, এটা যদি নিউক্লিয়াস হয়, এখান থেকে এই যে দূরত্ব, পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু বাড়তে থাকে, সেখানে নিউক্লিয়াস আর এখানে যে ইলেকট্রন, যে কক্ষপথের যে ইলেকট্রনগুলি, লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলিকে আকর্ষণ করার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। তাই পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যদি আমরা অগ্রসর হই, তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। এখন পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ লেফট টু রাইট মৌলগুলি নিয়ে দেখা যায় যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্লোরিন। তাহলে যদি পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে যাই, আমরা পড়েছি যে তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। তাহলে এই ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে বেশি হবে। আরেকভাবে যদি আমরা দেখি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লাস্ট অরবিটালে 2s1, বেরিলিয়ামের 2s2, আর বোরনের 2s2 2p1, কার্বনের 2s2 2p2, নাইট্রোজেনের 2s2 2p3, অক্সিজেনের 2s2 2p4 এবং ক্লোরিনের 2s2 2p5। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে ফ্লোরিনের লাস্ট অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এখানে লাস্ট অরবিটালের ইলেকট্রন সংখ্যা ফ্লোরিনের ক্ষেত্রে হয় 7, অক্সিজেনের ক্ষেত্রে হয় ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের ক্ষেত্রে হয় 6, নাইট্রোজেনের ক্ষেত্রে হয় ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনের ক্ষেত্রে হয় 5। এবং তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা লাস্ট অরবিটালে 7, অর্থাৎ ফ্লোরিন আর একটি ইলেকট্রন গ্রহণ করতে পারলে ফ্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করবে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন গ্রহণ করবে। আর এখানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 6, অক্সিজেনকে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এগুলি নাইট্রোজেনের 3টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলেও দেখা যাচ্ছে যে ফ্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করলেই ফ্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করবে। সেই জন্য একটি ইলেকট্রন গ্রহণ করা অন্যান্য মৌলগুলির তুলনায় ফ্লোরিনের পক্ষে সহজ, তাই ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অর্থাৎ দেখলাম যে পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আবার আমরা যদি পর্যায় সারণীর উপর থেকে নিচে আপ টু ডাউন যদি এভাবে যদি আমরা হিসাব করি, আমরা দেখাতে পারবো যে সেখানে ইলেকট্রোনেগেটিভিটি ধীরে ধীরে কমতে থাকে।